স্বামী ৭ বছর পর জেলা কালেক্টর হয়ে ফিরে এসে দেখলেন স্ত্রী মন্দিরের বাইরে ভিক্ষা চাইছেন। গ্রামের নাম ছিল রামপুরা। সেই সাধারণ গ্রাম যেখানে সকালে সূর্য ওঠার আগেই মহিলাদের বাসন খটখটানির আওয়াজ আসতে শুরু হয়, যেখানে মোরগের ডাক অ্যালার্মের কাজ করে, আর যেখানে প্রত্যেক ঘরের দেওয়ালে দারিদ্র্যের ফাটল স্পষ্ট দেখা যায়। তবুও মানুষ নিজেদের ইজ্জতকে সবার ওপরে রাখত। রাজীবও সেই গ্রামেরই ছেলে, লম্বা, শ্যামলা, শান্ত স্বভাবের ছেলে, যে কম কথা বলত, কিন্তু যখন বলত তখন সোজা মনে গিয়ে পৌঁছত। তার বাবা চাষ করতে করতে একদিন খেতেই পড়ে গিয়েছিলেন, আর তারপর ঘরের দায়িত্ব হঠাৎ রাজীবের কাঁধে এসে পড়েছিল। মা অসুস্থ থাকতেন। ছোট্ট একটা কাঁচা জমি ছিল, যা কখনো ভালো ফসল দিত, আবার কখনো শিলাবৃষ্টিতে সব শেষ করে দিত। রাজীব পড়াশোনায় খুব ভালো ছিল। মাস্টারজি প্রায়ই বলতেন, এই ছেলে একদিন বড় অফিসার হবে। কিন্তু গ্রামে স্বপ্নের কোনো দাম নেই, সেখানে পেটের ক্ষুধা স্বপ্নকে গিলে ফেলে। এরই মধ্যে তার বিয়ে হয়ে গিয়েছিল কল্পনার সঙ্গে। কল্পনা পাশের গ্রামেরই মেয়ে, খুব সুন্দরী, তেজস্বিনী এবং একটু উচ্চাকাঙ্ক্ষীও। শুরুতে সব ঠিকঠাক ছিল। সকালে কল্পনা চুলোয় রুটি বানাত, রাজীব খেতে চলে যেত। সন্ধ্যার দুজনে আঙিনায় চারপাই কেটে বসত। দূর থেকে কোথাও ভজনের আওয়াজ আসত, আর জীবন সাদাসিধে কিন্তু সুখের মনে হতো। কিন্তু গ্রামের পরিবেশ ধীরে ধীরে বিষ ঢালতে শুরু করল। পাড়ার বিমলা চাচি প্রায়ই এসে বলতেন, আরে কল্পনা, তোর মায়ের বাড়িতে তো পাকা ঘর, এখানে এই মাটির দেওয়ালে কতদিন থাকবি? তোর স্বামী কি করবে সারা জীবন খেতে মজুরি? এসব কথা সোজা মনে বিঁধত। কল্পনা চুপ করে থাকত, কিন্তু তার মনে একটা তুলনা শুরু হয়ে গিয়েছিল। বিয়ের ২ বছর পর ও অবস্থার কোনো পরিবর্তন হয়নি। রাজীব দিনরাত পরিশ্রম করত, কিন্তু কখনো ঋণ শোধ হতো, কখনো বীজের টাকা দিতে হতো। একদিন সন্ধ্যায় যখন বৃষ্টির জন্য পুরো ফসল নষ্ট হয়ে গেল, রাজীব ভিজতে ভিজতে বাড়ি ফিরল, কাপড় কাদায় মাখামাখি। সে চুপচাপ লোটা তুলে হাত মুখ ধুতে লাগল। কল্পনা সেদিন ফেটে পড়ল। সে বলল, কতদিন এভাবে চলবে রাজীব? আমারও কোনো ইচ্ছে আছে, আমিও মানুষ, সবাই এগিয়ে যাচ্ছে, আর তুমি তো শুধু ক্ষেত খামার করেই যাচ্ছ। রাজীব ক্লান্ত গলায় বলল, আমি চেষ্টা করছি কল্পনা, আমি শহর গিয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে চাই, শুধু একটু সঙ্গ দাও। কিন্তু কল্পনার কানে শুধু পাড়ার লোকের কথা বাজছিল। সে তীক্ষ্ণ শব্দে বলল, স্বপ্নে পেট ভরে না রাজীব, তোমার দ্বারা কিচ্ছু হবে না। আমার বাবা ঠিকই বলতেন, আমি ভুল করেছি। সেই শব্দগুলো রাজীবের বুকে ধারালো অস্ত্রের মতো বিঁধে গেল। সেই রাতে দুজনে আলাদা আলাদা কোণে বসে রইল। বাইরে বৃষ্টি হচ্ছিল, ভিতরে বিশ্বাস ভেঙে যাচ্ছিল। পরের দিন গ্রামে খবর ছড়িয়ে গেল যে রাজীবের ফসল নষ্ট হয়েছে, আর তার উপর আরও ঋণ চড়েছে। চত্বরে বসে লোকেরা তির্যক মন্তব্য করছিল, আরে বড় অফিসার হবে সে, আগে ঘর তো সামলাও। এসব কথার প্রভাব কল্পনার উপর বেশি পড়ল। ২ দিন পর সে মায়ের বাড়ি যাওয়ার জেদ ধরল। রাজীব বাধা দিল না, শুধু এতটুকু বলল, যাও, কিন্তু ফিরে এসো, আমি তোমাকে একদিন গর্ব অনুভব করাব। কল্পনা চলে গেল। শুরুতে সে ভেবেছিল কয়েকদিন পর ফিরে আসবে, কিন্তু মায়ের বাড়িতেও অবস্থা ভালো ছিল না। সেখানেও তির্যক মন্তব্য শুরু হয়ে গেল যে তোমার স্বামী অকর্মণ্য। ধীরে ধীরে কল্পনা ফোন ধরা বন্ধ করে দিল। গ্রামের লোকেরা রাজীবকে দেখে হাসত, কেউ সহানুভূতি দেখাত, কেউ ঠাট্টা করত। একদিন পঞ্চায়েতে কল্পনার ভাই এসে বলল, আমাদের বোন আর তোর সঙ্গে থাকবে না, তুই তার ভবিষ্যৎ নষ্ট করে দেবি। রাজীব অনেক বোঝাল, কিন্তু কেউ মানল না। পঞ্চায়েত চুপচাপ সমঝোতা করে দিল, কাগজে স্বাক্ষর হয়ে গেল। সেদিন রাজীব বাড়ি ফিরে দেখল আঙিনা খালি, চুলো ঠান্ডা, আর দেয়ালে নীরবতা। সে প্রথমবার খোলাখুলি কেঁদে ফেলল। সেই রাতেই সে সিদ্ধান্ত নিল যে সে গ্রাম ছেড়ে চলে যাবে। মায়ের কাছে গেল, তাদের পা ছুঁয়ে বলল, মা, আমি হার মানা লোকদের মধ্যে নই। একদিন ফিরব, আর তখন কেউ আমাকে অকর্মণ্য বলবে না। বন্ধুরা, যদি আপনাদের গল্পটি পছন্দ হচ্ছে, তাহলে আমার আপনাদের কাছে একটি ছোট্ট বিনীত অনুরোধ, আপনারা এই ভিডিওটিকে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটিকে হাই পয়েন্ট করে দিন। সকালে যখন সূর্য উঠল, রাজীব বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিল। হাতে একটা ছোট্ট ব্যাগ, পকেটে কিছু টাকা, আর মনে ভাঙা বিশ্বাস। বাস চলতে শুরু করলে সে পিছনে ফিরে গ্রামকে শেষবার দেখল। তার কি জানা ছিল যে ৭ বছর পর সে এই গ্রামেই ফিরবে, কিন্তু সেই রূপে যার কল্পনাও কেউ করেনি। রামপুরা থেকে বেরিয়ে যখন বাস শহরের সীমা পার করল, তখন রাজীব প্রথমবার অনুভব করল যে পৃথিবী কত বড় আর মানুষ কত ছোট। বাসস্ট্যান্ডের ভিড়, ধোঁয়ার গন্ধ, ঠেলাওয়ালাদের চিৎকার, রিকশার খটখট
সব কিছু তার গ্রামের সকাল থেকে একদম আলাদা। গ্রামে লোকেরা নামে চিনত, এখানে কেউ কাউকে দেখছেও না। তার কাছে শুধু একটা ছোট্ট ব্যাগ ছিল, যাতে 2 জোড়া জামা, কিছু বই আর মায়ের দেওয়া তুলসীর মালা ছিল। পকেটে এত টাকা ছিল যে 2-3 দিন সস্তা ঢাবায় খাওয়া যায়, তার বেশি না। প্রথম দিন সে শহরের পুরনো এলাকায় এক ধর্মশালায় থাকার জায়গা খুঁজে পেল। সেখানে আগে থেকেই ডজনখানেক ছেলে মেঝেতে চাদর পেতে ঘুমাচ্ছিল। কেউ পুলিশের প্রস্তুতি করছিল, কেউ ব্যাংকের, কেউ শিক্ষক নিয়োগের। সবার মুখে ক্লান্তি ছিল, কিন্তু চোখে আশাও ছিল। রাজীব কোণে জায়গা করে নিল। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, তখন সে ব্যাগ থেকে বই বের করল, কিন্তু অক্ষর ঝাপসা হয়ে যাচ্ছিল। চোখের সামনে কল্পনার মুখ ঘুরছিল, সেই রাগে ভরা গলা, সেই শব্দ, তোমার দ্বারা কিছু হবে না। সে বই বন্ধ করল, আকাশের দিকে তাকিয়ে নিজেকে বলল, আমি প্রমাণ করব যে আমার দ্বারা হবে। পরের দিন থেকে সে চাকরির খোঁজ শুরু করল। অনেক জায়গায় গেল, কোথাও ডিগ্রি কম পড়ল, কোথাও অভিজ্ঞতা। শেষে একটা ছোট্ট প্রাইভেট কোম্পানিতে ক্লার্কের অস্থায়ী চাকরি পেয়ে গেল। বেতন এতটাই যে শুধু বাস ভাড়া আর একটু খাবার বেরিয়ে যায়। সকাল 9টা থেকে সন্ধে 6টা পর্যন্ত ফাইল সামলানো, ডাটা ভরা আর বসের বকুনি শোনা তার দৈনন্দিন হয়ে গেল। সন্ধ্যায় সে সোজা লাইব্রেরিতে যেত, যেখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া ছাত্ররা বসত। সে জানত যে জেলা কালেক্টর হওয়ার স্বপ্ন খুব বড়, কিন্তু তার ভিতরে একটা জেদ ছিল যা গ্রামের পঞ্চায়েত আর তির্যক মন্তব্য থেকে জন্ম নিয়েছিল। এদিকে গ্রামে জীবন নিজের ছন্দে চলছিল, কিন্তু কল্পনার জন্য সব সহজ ছিল না। মায়ের বাড়িতে শুরুর কয়েকদিন তো তাকে সহানুভূতি মিলল, কিন্তু ধীরে ধীরে কথা বদলাতে শুরু করল। ভাইয়ের বিয়ে হয়ে গেল, ভাবির কাছে তার থাকা খটকাতে লাগল। রোজকার ছোট ছোট কথায় তির্যক মন্তব্য শুনতে হতো। কতদিন এখানে বসে থাকবে? স্বামীর ঘর থেকে ফিরে এসে এখন বোঝা হয়ে গেছে। কল্পনা বাইরে থেকে শক্ত দেখাত, কিন্তু ভিতর থেকে ভেঙে যাচ্ছিল। তার মনে পড়ত যে রাজীব কখনো উঁচু গলায় কথা বলত না, কখনো হাত তোলেনি, কখনো অপমান করেনি। শুধু তার দারিদ্র্যই তার অপরাধ ছিল। গ্রামের লোকেরাও এখন তার সম্পর্কে ফিসফিস করতে শুরু করেছিল। মন্দিরে যাওয়ার সময় মহিলারা নিচু স্বরে বলত, দেখো সেই যে স্বামী ছেড়ে দিয়েছে। কল্পনা অনেকবার ভেবেছে যে সে কি তাড়াহুড়োয় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, কিন্তু এখন অহংকার তাকে পিছনে ফিরতে দিচ্ছিল না। ওদিকে শহরে রাজীবের সংগ্রাম আরও গভীর হয়ে গেল। একবার কোম্পানি বন্ধ হয়ে গেল, আর তার চাকরি চলে গেল। পকেটে শুধু 200 টাকা বাকি। ধর্মশালার ফি দেওয়ার টাকা না থাকায় তাকে 2 রাত রেলওয়ে প্ল্যাটফর্মে কাটাতে হল। ক্ষুধায় পেট জ্বলছিল, কিন্তু সে কারো কাছে হাত পাতেনি। তার মায়ের কথা মনে পড়ত। পরিশ্রমের ঘাম কখনো লজ্জা দেয় না। সে ছোট ছোট কাজ করা শুরু করল। সকালে খবরের কাগজ বিতরণ, দুপুরে গোডাউনে মাল তোলা, রাতে পড়াশোনা। শরীর ক্লান্ত হয়ে যেত, কিন্তু মনে জ্বলন্ত আগুন তাকে বসতে দিত না। কখনো কখনো সে ভাবত, যদি কল্পনা সঙ্গে থাকত তাহলে হয়তো এই রাস্তা সহজ লাগত। কিন্তু আবার সেই শব্দ বাজত, আর সে আরও শক্ত হয়ে যেত। প্রথমবার সে সিভিল সার্ভিসের পরীক্ষা দিল, আর ব্যর্থ হল। ফলাফলের দিন সে চুপচাপ নদীর ধারে বসে রইল। আশেপাশে ছেলেরা আনন্দ করছিল, কেউ কাঁদছিল। সে নিজেকে বলল, পড়ে গেছি, শেষ হয়ে যায়নি। দ্বিতীয়বার সে আরও বেশি পরিশ্রম করল। এর মধ্যে মায়ের শরীর খারাপ হওয়ার খবর এলো। সে গ্রামে যেতে পারল না, কারণ ভাড়ার টাকাও কষ্ট করে জোগাড় হতো। ফোনে মা শুধু এতটুকু বললেন, বাবা তুই পিছিয়ে যাস না। সেই শব্দগুলো তার কোমর সোজা করে দিল। সে নিজেকে ঘরে বন্ধ করে নিল, দিনরাত পড়াশোনা করল। শহরের চাকচিক্য এখন আর তাকে লোভ দেখাত না। তার চোখে শুধু একটা চেয়ার দেখা যেত, জেলা কালেক্টরের চেয়ার। ওদিকে কল্পনার অবস্থাও ধীরে ধীরে খারাপ হতে শুরু করল। ভাইয়ের আর্থিক অবস্থা দুর্বল ছিল। একদিন ঝগড়া এত বেড়ে গেল যে ভাবি স্পষ্ট বলে দিল, আমরা তোমার খরচ চালাতে পারব না। কল্পনার কাছে না চাকরি ছিল, না সাহায্য। সে গ্রামে সেলাইয়ের কাজ শুরু করার চেষ্টা করল, কিন্তু লোকেরা তির্যক মন্তব্য করত। কিছু পুরুষ খারাপ চোখে দেখতে শুরু করল। তার প্রথমবার অনুভব হল যে সমাজ তালাকপ্রাপ্ত মহিলাকে সম্মানের চোখে দেখে না। সে ভিতরে ভিতরে ভেঙে যাচ্ছিল। একদিন সে শুনল যে রাজীব শহরে বড় পরীক্ষার প্রস্তুতি করছে। তার মনে আলোড়ন হল, সে কি সত্যিই কিছু হয়ে যাবে? সে অনেক রাত জেগে কাটিয়েছে, কিন্তু এখন রাস্তা আলাদা হয়ে গেছে। তৃতীয়বার যখন ফলাফল এলো, তখন রাজীবের নাম তালিকায় ছিল। সে অনেকক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। তার বিশ্বাস হচ্ছিল না সে পাস হয়ে গেছে। চোখ থেকে অশ্রু ঝরে পড়ল।
কিন্তু এই অশ্রু হারের নয়, জয়ের ছিল। সে আকাশের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, মা, আমি করে দেখিয়েছি। ট্রেনিংয়ের পর যখন জানা গেল যে তার পোস্টিং সেই জেলাতেই হয়েছে যেখানে রামপুরা পড়ে, তখন তার হৃৎস্পন্দন বেড়ে গেল। 7 বছর আগে যে ছেলে অপমানিত হয়ে গিয়েছিল, এখন সেই মাটিতেই অফিসার হয়ে ফিরবে। কিন্তু তার জানা ছিল না যে এই 7 বছরে কল্পনার জীবন কোন মোড়ে পৌঁছে গেছে আর কিভাবে পরিস্থিতি তাকে সেই জায়গায় এনে দাঁড় করিয়েছে যেখানে মানুষ নিজের পরিচয়ও হারিয়ে ফেলে। শহরের ধুলোয় তপ্ত হয়ে সে সোনা হয়ে গিয়েছিল, কিন্তু গ্রামের ধুলোয় আরেকজন ছাই হয়ে গিয়েছিল। 7 বছর পর যখন সরকারি গাড়িতে লাল বাতির জায়গায় এখন নীল ফ্ল্যাশার লাইট জ্বলছিল আর তার উপর সাদা অক্ষরে জেলা অফিসার লেখা ছিল, তখন রাজীবের চোখে কোনো অহংকার ছিল না, শুধু গভীরতা ছিল। শহরে ট্রেনিং শেষ করে সে এখন সেই জেলাতেই নিয়োগপ্রাপ্ত হয়েছিল যেখানে তার গ্রাম রামপুরা পড়ে। কালেক্টরেটের বড় ইমারত, ফাইলের স্তূপ, অফিসারদের মিটিং, নিরাপত্তা গার্ডদের স্যালুট এসব তার জন্য নতুন ছিল না, কিন্তু ভিতরে কোথাও সে সেই মাটির ছেলেই ছিল যে একসময় খেতে খালি পায়ে দৌড়াত। প্রথম দিন যখন সে অফিসের চেয়ার সামলাল, তখন তার সামনে জেলার সমস্যার লম্বা তালিকা ছিল। খরা, কৃষকদের ঋণ, রেশনে গড়বড়, মন্দিরের ট্রাস্টে দুর্নীতি, পঞ্চায়েতের রাজনীতি। সে ফাইল বন্ধ করল আর জানালা দিয়ে বাইরে তাকাল। দূর পর্যন্ত ছড়ানো ক্ষেত দেখা যাচ্ছিল, তার অতীত দেখা যাচ্ছিল। ওদিকে রামপুরায় খবর বিদ্যুতের মতো ছড়িয়ে গিয়েছিল যে নতুন জেলা কালেক্টর আর কেউ নয়, বরং রাজীব, সেই রাজীব যাকে একসময় পঞ্চায়েতে অপমান করা হয়েছিল। চত্বরে বসে বুড়োরা এখন ফিসফিস করছিল, আমরা তো আগেই বলেছিলাম ছেলে তেজি। সেই লোকেরা যারা তির্যক মন্তব্য করত এখন প্রশংসার ফুল বুনছিল। গ্রামের প্রধান তৎক্ষণাৎ স্বাগতের প্রস্তুতি শুরু করে দিল। অন্যদিকে কল্পনার জীবন এক আলাদা মোড়ে পৌঁছে গিয়েছিল। মায়ের বাড়িতে ঝগড়া বাড়তে বাড়তে সেদিন সীমা ছাড়িয়ে গেল যখন ভাই স্পষ্ট বলে দিল যে এখন সে ঘরে থাকতে পারবে না। কারণ ছোট ছিল, রোজকার খরচ, কিন্তু আসল কারণ সমাজের চাপ আর ঘরের তিক্ততা। কল্পনার কাছে না জমি ছিল না টাকা। সে কয়েকদিন পাড়ারে রইল, তারপর কেউ কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিল, কিন্তু বদলে খারাপ ইচ্ছে দেখালো। সে বাধা দিল তো তার সম্পর্কে গুজব ছড়িয়ে দেওয়া হলো। ধীরে ধীরে লোকেরা তার থেকে দূরত্ব বাড়াতে শুরু করল। শেষে সে গ্রামের বাইরে তৈরি পুরনো মন্দিরের কাছে এক কোণে বসতে শুরু করল। শুরুতে সে হাত বাড়ায়নি, শুধু পরিষ্কার করত, ফুল সাজাত। পুরোহিত দয়া করে কখনো কখনো প্রসাদ দিয়ে দিতেন, কিন্তু ক্ষুধা তার চেয়ে বড়। একদিন যখন 2 দিন পেটে অন্ন যায়নি, তখন সে প্রথমবার কারো সামনে হাত বাড়াল। হাত কাঁপছিল, চোখ নিচু ছিল। তার মনে পড়ছিল যে একসময় সে এই মন্দিরে সুহাগিনীর মতো কপালে সিঁদুর পরে এসেছিল। আজ সেই মন্দিরই তার সাহায্য হয়ে উঠেছিল। এর মধ্যে রাজীব জেলায় কাজ শুরু করে দিয়েছিলেন। সে কৃষকদের অভিযোগ শুনতে শুরু করল, রেশনের দোকানে হঠাৎ পরিদর্শন করল, স্কুলে গিয়ে বাচ্চাদের সঙ্গে কথা বলল। লোকেরা বলতে শুরু করল যে নতুন কালেক্টর আলাদা। একদিন সে তালিকায় দেখল যে রামপুরায় মন্দির ট্রাস্ট আর পঞ্চায়েত ফান্ডে গড়বড়ের অভিযোগ আছে। সে ঠিক করল যে সে হঠাৎ পরিদর্শনে যাবে। গাড়ি গ্রামের সীমানায় পৌঁছতেই ভিড় জমে গেল। ঢোল বাজতে শুরু করল, প্রধান মালা নিয়ে স্বাগত জানাল। রাজীব হাসল, কিন্তু তার চোখ ভিড়ে কাউকে খুঁজছিল। তার মায়ের ঘর মনে পড়ল। সে সেখানে গেল। মা বুড়ো হয়ে গিয়েছিলেন, কিন্তু ছেলেকে সেই পোশাকে দেখে তাদের চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। গ্রামবাসীদের সামনে মা শুধু এতটুকু বললেন, আমার ছেলে হার মানে না। সেই সন্ধ্যায় রাজীব মন্দির যাওয়ার প্রোগ্রাম করলেন। সে বেশি শোরগোল ছাড়াই সেখানে পৌঁছাল। মন্দির সেই একই, পুরনো দেওয়াল, পিপল গাছ, ঘণ্টার আওয়াজ। সে সিঁড়ি উঠল, তখনই তার চোখ সিঁড়ির নিচে বসা একটা মুখে পড়ল। এক মহিলা, ময়লা শাড়ি, ছড়ানো চুল, হাতে কাটোরা। সে সাধারণ ভিখারিদের মতোই লাগছিল, কিন্তু তার চোখ, সেই চোখ রাজীব আগেও দেখেছিল। সে এক মুহূর্ত ভাবল যে হয়তো ভুল, কিন্তু যখন সে কাছে গেল তখন হৃৎস্পন্দন বেড়ে গেল। সে কল্পনা, সেই মুখ, কিন্তু এখন ক্লান্ত, ভাঙা। কল্পনাও তাকে দেখল, কিন্তু চিনতে এক মুহূর্ত লাগল। যখন চিনল তখন তার হাতের কাজ চলে গেল, কাটোরা পড়ে গেল আর সিক্কা সিঁড়িতে ছড়িয়ে পড়ল। দুজনের চোখ মিলল। 7 বছরের ব্যবধান এক মুহূর্তে সংকুচিত হয়ে গেল। আশেপাশের লোকেরা বুঝতে পারল না যে কালেক্টর কেন থমকে গেলেন। রাজীবের ভিতরে ঝড় উঠছিল। তার সেই দিন মনে পড়ল যখন কল্পনা বলেছিল যে তার দ্বারা কিছু হবে না। তার সেই বৃষ্টির রাত মনে পড়ল, কিন্তু সামনে যে ছিল সে সেই গর্বভরা কল্পনা ছিল না, বরং পরিস্থিতির মার খাওয়া এক মহিলা। পুরোহিত ধীরে ধীরে কাছে এসে বললেন, সাহেব এই অনেক মাস ধরে এখানেই বসে,
অবস্থা খুব খারাপ। রাজীব নিজেকে সামলালেন, ভিড়ের সামনে কিছু বললেন না। সে নিরাপত্তা কর্মীদের দূরে থাকার ইশারা করলেন। কল্পনা মাথা নিচু করে বসেছিল, তার চোখ থেকে অশ্রু পড়ছিল, কিন্তু সে কিছু বলতে পারছিল না। রাজীব ধীর স্বরে জিজ্ঞাসা করলেন, এই অবস্থা কিভাবে হলো? কল্পনা প্রথমবার আওয়াজ বের করল, যা কাঁপছিল। আমি হেরে গেছি রাজীব, জীবনের কাছেও, নিজের কাছেও। তার শব্দে অনুতাপ ছিল, কিন্তু সে ওজোর দেখাচ্ছিল না। সে বলল কিভাবে মায়ের বাড়িতে বোঝা হয়ে গিয়েছিল, কিভাবে লোকেরা খারাপ চোখে দেখেছে, কিভাবে কাজের নামে অপমান পেয়েছে, আর শেষে মন্দিরের সিঁড়ি সাহায্য হয়ে উঠেছে। প্রত্যেক কথা শুনতে শুনতে রাজীবের মুখ শান্ত ছিল, কিন্তু ভিতরে আবেগ উথলে উঠছিল। গ্রামবাসীরা এখন ধীরে ধীরে বুঝতে শুরু করেছিল যে ব্যাপারটা কি। ফিসফিসানি শুরু হয়ে গেল। সেই লোকেরা যারা একসময় তির্যক মন্তব্য করত, এখন চুপ ছিল। রাজীব কল্পনার দিকে তাকালেন। তার সামনে দুটো রাস্তা ছিল। একটা সে নিজের পদের শক্তি দিয়ে তাকে অগ্রাহ্য করে দেয়, অন্যটা মানুষ হয়ে তার দুঃখ বোঝে। সে তৎক্ষণাৎ কোনো সিদ্ধান্ত নিলেন না। সে শুধু এতটুকু বললেন, কাল সকালে পঞ্চায়েত ভবনে সবাই আসবেন। তার গলায় আদেশও ছিল আর ইঙ্গিতও। সেই রাতে গ্রামে কেউ শান্তিতে ঘুমায়নি। লোকেরা ভাবছিল যে কালেক্টর কি করবেন। ওদিকে মন্দিরের সিঁড়িতে বসে কল্পনা প্রথমবার আকাশের দিকে তাকাল আর মনে মনে বলল, হয়তো ভগবান আমাকে শাস্তি দিয়ে সুযোগ দিয়েছেন। রাজীবও তার পুরনো ঘরে শুয়েছিলেন, কিন্তু ঘুম দূরে। 7 বছরের সংগ্রাম, অপমান, জয় সব একদিকে, আর মন্দিরের সিঁড়িতে বসা সেই মহিলা অন্যদিকে। সকালে কি হবে, এটা পুরো গ্রামের জন্য প্রশ্ন ছিল। রামপুরার সকাল সেদিন কিছু আলাদা ছিল। লোকেরা রোজকার মতো খেতে যায়নি, চত্বরেও সাধারণ হাসি ঠাট্টা হয়নি। সবার নজর পঞ্চায়েত ভবনের দিকে। খবর ছড়িয়ে গিয়েছিল যে জেলা কালেক্টর নিজে পঞ্চায়েতে বসে কোনো বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। যারা একসময় রাজীবকে হালকাভাবে নিয়েছিল, সেই আজ সাফ জামা পরে সময়ের আগে পৌঁছে গিয়েছিল। পঞ্চায়েত ভবনের বাইরে ভিড় জমেছিল। ভিতরে চেয়ার লাগানো হয়েছিল। রাজীব সময় মতো পৌঁছালেন, সাদা সাধারণ কুর্তা পায়জামা পরে, বিনা দেখানো, কিন্তু মুখে অধিকারের স্পষ্ট গেখা। তার সঙ্গে তহসিলদার, ব্লক অফিসার আর কিছু কর্মচারীও ছিল। পরিবেশে অদ্ভুত নীরবতা ছিল। কিছুক্ষণ পর কল্পনাকেও ডাকা হল। সে সাফ শাড়ি পরে এসেছিল, যেটা হয়তো মন্দিরের কোনো মহিলা তাকে দিয়েছিল। মুখ নিচু, কিন্তু এখন সে ভিক্ষা চাওয়া অসহায় মহিলা নয়, বরং নিজের অতীতের মুখোমুখি হওয়া নারী মনে হচ্ছিল। রাজীব সভা শুরু করলেন। প্রথমে মন্দির ট্রাস্টের ফাইল খোলা হল। হিসাবে গড়বড় স্পষ্ট দেখা যাচ্ছিল। চাঁদির টাকার সঠিক ব্যবহার হয়নি। পুরোহিত ইতস্তত করে বললেন যে গত কয়েক বছর ধরে ট্রাস্টের নিয়ন্ত্রণ প্রধান আর 2 অন্য লোকের হাতে ছিল। রাজীব কঠোর গলায় জিজ্ঞাসা করলেন, যখন মন্দিরের নামে টাকা আসে, তখন তার হিসাব জনতাকে কেন দেওয়া হয়নি? প্রধানের কাছে উত্তর ছিল না। তারপর কথা ধীরে ধীরে গ্রামের সামাজিক অবস্থায় এলো। রাজীব সোজা বিষয়ে এসে বললেন, আজ এখানে আরেকটা বিষয় আছে, যা কোনো এক পরিবারের নয়, পুরো গ্রামের চরিত্রের। সবাই বুঝে গেল যে কথা কল্পনার হচ্ছে। রাজীব বিনা আবেগে জিজ্ঞাসা করলেন, 7 বছর আগে যখন আমার আর কল্পনার আলাদা হয়েছিল, তখন পঞ্চায়েত কি করেছিল? কিছু বুড়ো চোখ নিচু করে নিল। একজন ধীরে বলল, সমাজের চাপ ছিল সাহেব। রাজীব প্রথমবার একটু তীক্ষ্ণ স্বর নিলেন। সমাজকে আমরা আর আপনারাই তো। যখন কাউকে তির্যক মন্তব্য দেওয়া হয়েছে, অপমান করা হয়েছে, তখন কে বাধা দিয়েছে? নীরবতা আরও গভীর হয়ে গেল। কল্পনার চোখ থেকে অশ্রু ঝরছিল, কিন্তু সে বলছিল না। তখন পুরোহিত আরেকটা কথা রাখলেন। তিনি বললেন যে কিছু লোক জেনে শুনে গুজব ছড়িয়েছিল যে রাজীব শহরে খারাপ কাজ করছে, যাতে কল্পনা ক্ষীরে না যায় আর তার জমির অংশ পঞ্চায়েতের প্রভাবশালী লোকদের মিলে যায়। এটা শুনে সভায় হইচই শুরু হয়ে গেল। আসলে রাজীবের ঘরের ছোট্ট জমির উপর নজর ছিল। যখন সে গ্রাম ছেড়ে গিয়েছিল আর মা অসুস্থ ছিল, তখন কিছু লোক ভেবেছিল যে যদি কল্পনার সম্পর্ক ভেঙে যায়, তাহলে পরিবার ছত্রভঙ্গ হয়ে যাবে আর জমি সস্তায় কেনা যাবে। ধীরে ধীরে সত্য সামনে আসতে শুরু করল। রাজীব তহসিলদারকে নির্দেশ দিলেন যে জমির সব কাগজপত্রের তদন্ত হোক আর যে কোনো অবৈধ দখলের উপর তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হোক। প্রধান আর 2 অন্য লোকের বিরুদ্ধে তদন্তের আদেশ দিলেন। ভিড়ে ফিসফিসানি বেড়ে গেল। যারা একসময় কল্পনাকে দোষী ঠাহর করেছিল, এখন বুঝছিল যে গল্পটা একপেশে ছিল না। এরপর রাজীব সবার সামনে কল্পনাকে জিজ্ঞাসা করলেন, তুমি কিছু বলতে চাও? কল্পনা কাঁপা গলায় বলল, ভুল আমারও ছিল।
আমি অন্যদের কথায় পড়ে নিজের ঘরকে দুর্বল করেছি। যদি আমি সঙ্গ দিতাম তাহলে হয়তো অবস্থা আলাদা হতো। আমি তোমাকে ছোট করে দেখেছি, তোমার স্বপ্নে বিশ্বাস করিনি। শাস্তি আমি পেয়ে গেছি। তার শব্দে দেখানো ছিল না, শুধু সত্য ছিল। রাজীব গভীর শ্বাস নিলেন। তার সামনে তার অতীত দাঁড়িয়ে, সেই বৃষ্টির রাত, সেই অপমান, সেই বাসস্ট্যান্ড। কিন্তু তার সামনে এটাও সত্য যে জীবনে প্রত্যেক মানুষ ভুল করে। সে সভার দিকে তাকিয়ে বললেন, আইনের কাজ ন্যায় করা, প্রতিশোধ নেওয়া নয়। যদি আমি নিজের পদের ব্যবহার ব্যক্তিগত প্রতিশোধের জন্য করি তাহলে আমিও ভুল হয়ে যাব। সে কল্পনার দিকে তাকালেন। কয়েক মুহূর্তের জন্য দুজনের চোখ মিলল। সেই দৃষ্টিতে অভিযোগও ছিল, দুঃখ আর এক অসম্পূর্ণ সম্পর্ক। রাজীব ধীরে কিন্তু স্পষ্ট শব্দে বললেন, ভুল আমাদের দুজনেরই হয়েছে। আমিও হয়তো তোমাকে আমার সংগ্রামে পুরোপুরি অন্তর্ভুক্ত করিনি, কিন্তু 7 বছর আমাকে শিখিয়েছে যে মানুষকে পড়ে যাওয়ার পর উঠে দাঁড়ানোর সুযোগ পাওয়া উচিত। সভায় নীরবতা ছিল। তারপর সে ঘোষণা করলেন যে মন্দির ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা স্বচ্ছভাবে হবে, আর কল্পনাকে মন্দির চত্বরের তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হবে, যাতে তাকে সম্মানজনক কাজ মেলে। এটা শুধু দয়া ছিল না, এটা পুনঃপ্রতিষ্ঠা ছিল। এরপর সে একটু থামল, আর তারপর বলল, যতদূর আমাদের সম্পর্কের প্রশ্ন, ততদূর সিদ্ধান্ত ভিড় করবে না। সে কল্পনাকে বলল, যদি তুমি চাও তাহলে আমরা আবার শুরু করতে পারি, কিন্তু এবার বিনা অহংকার, বিনা অন্যদের কথায়। কল্পনা বিনা শব্দে মাথা নিচু করে দিল। তার চোখ থেকে ঝরে পড়া অশ্রুই তার উত্তর ছিল। গ্রামবাসীরা প্রথমবার দেখল যে শক্তির আসল অর্থ কী হয়। কাউকে পিষে ফেলা নয়, বরং পড়ে যাওয়াকে তোলা। সেদিন পঞ্চায়েত ভবন থেকে বেরোনোর সময় রাজীব আর কল্পনা একসঙ্গে হাঁটেনি, কিন্তু তাদের মধ্যের দূরত্ব আগের চেয়ে কমে গিয়েছিল। গ্রামে আলোচনা ছিল যে কালেক্টর প্রতিশোধ নেয়নি, বরং ন্যায় করেছে। কিন্তু আসল পরীক্ষা এখনও বাকি, হৃদয়ের পরীক্ষা, যেখানে আইনের বই কাজে আসে না। পঞ্চায়েতের সেই সভার পর রামপুরা যেন 2 ভাগে ভাগ হয়ে গিয়েছিল। এক ভাগ যেটা পুরনো চিন্তাধারার সঙ্গে ছিল, আর অন্য যেটা বদলানো সময় দেখছিল। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন রাজীব আর কল্পনার ভিতরে চলছিল। পরের কয়েকদিন রাজীব নিজেকে পুরোপুরি কাজে ডুবিয়ে দিয়েছিলেন। জেলায় জলের সমস্যা ছিল, কৃষকদের ফসলের ক্ষতিপূরণ আটকে ছিল, রেশনের দোকান সময়মতো খুলত না। সে রোজ সকালে পরিদর্শনে বেরোত, দুপুরে জনতা দরবার করত, আর রাত গভীর পর্যন্ত ফাইল দেখত। কিন্তু প্রত্যেক সন্ধ্যায় যখন সে বাড়ি ফিরত, আঙিনায় এক অদ্ভুত নীরবতা তার অপেক্ষা করত। মা বুঝছিলেন যে ছেলে কোনো অভ্যন্তরীণ লড়াইয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। ওদিকে কল্পনা মন্দিরের দায়িত্ব সামলে নিয়েছিল। সে রোজ সকালে ঝাড়ু দিত, ফুল সাজাত, দানপাত্রের হিসাব লিখত। ধীরে ধীরে লোকের দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করল। যারা আগে ফিসফিস করত, এখন সাধারণ কথা বলতে শুরু করল। সম্মান হঠাৎ মেলে না, কিন্তু পরিশ্রম আর বিনয় থেকে ফিরে আসে ঠিকই। এক সন্ধ্যায় রাজীব বিনা সরকারি গাড়িতে সাধারণ পোশাকে মন্দিরে পৌঁছালেন। সে ভিয়ে থেকে দূরে পিপল গাছের নিচে দাঁড়িয়ে রইল। কল্পনা তাকে দেখল, কিছুক্ষণ চুপ রইল, তারপর কাছে এসে বলল, আমি ভাবিনি যে জীবন আমাদের আবার মুখোমুখি দাঁড় করাবে। রাজীব শান্ত স্বরে বললেন, জীবন কখনো কখনো সেই জিনিসই নিয়ে আসে যেখান থেকে আমরা পালানোর চেষ্টা করেছিলাম। দুজনের মধ্যে লম্বা কথা হল। এবার কোনো অভিযোগ ছিল না, কোনো তির্যক মন্তব্য ছিল না। কল্পনা স্বীকার করল যে সে সমাজের কথাকে নিজের সম্পর্কের চেয়ে বড় মনে করেছিল। রাজীবও মেনে নিলেন যে তিনি নিজের সংগ্রামে এতটাই হারিয়ে গিয়েছিলেন যে কল্পনার ভয় আর অসুরক্ষাকে ঠিকমতো বোঝেননি। সেই রাতে দুজনে ঠিক করল যে যদি আবার একসঙ্গে চলবে তাহলে সমানে, বিনা কোনো অহংকারে। কয়েকদিন পর সাদাসিধেভাবে মন্দিরেই দুজনে আবার বিয়ে করল। না ঢোল নগাড়া, না বড় ভিড়, শুধু পুরোহিত আর কিছু কাছের লোক। গ্রামের জন্য এই দৃশ্য কোনো গল্পের চেয়ে কম ছিল না। যে একসময় বলেছিল যে তার দ্বারা কিছু হবে না, সেই এখন বলছিল, দেখো কপাল কিভাবে পাল্টায়। কিন্তু রাজীব জানতেন যে এটা কপাল নয়, 7 বছরের ঘাম। বিয়ের পর জীবন সহজ হয়নি, কিন্তু স্থির হয়ে গিয়েছিল। কল্পনা ঘর সামলাত, মায়ের সেবা করত, আর সঙ্গে মন্দিরের কাজে স্বচ্ছতা আনত। রাজীব জেলায় অনেক সংস্কার করেছিলেন, সেচের নতুন পরিকল্পনা, স্কুলে শিক্ষক নিয়োগ, মহিলাদের জন্য স্বয়ং সহায়ক গোষ্ঠী। তিনি বিশেষ করে গ্রামের মহিলাদের জন্য সভা রেখে বলেছিলেন, কারোর যোগ্যতা তার বর্তমান থেকে নির্ধারণ করো না,
প্রত্যেক মানুষের ভিতরে সম্ভাবনা থাকে। লোকেরা বুঝছিল যে এই কথা শুধু নীতি নয়, তার নিজের জীবনের অভিজ্ঞতা। 1 বছর কেটে গেল। সেই 1 বছরে গ্রাম দেখেছে যে সম্মান পরিশ্রম থেকে মেলে আর সম্পর্ক বিশ্বাস থেকে চলে। এক সকালে যখন রামপুরায় আবার সেই মোরগের ডাক বাজল আর সূর্যের প্রথম কিরণ কাঁচা দেওয়ালে পড়ল, রাজীবের ঘর থেকে বাচ্চার কান্নার আওয়াজ এলো। মায়ের চোখে আনন্দের অশ্রু ছিল। কল্পনা এক ছেলেকে জন্ম দিয়েছিল। রাজীব বাচ্চাকে কোলে নিয়ে মনে হল যেন 7 বছরের সব দুঃখ সেই মুহূর্তে ধুয়ে গেছে। সে বাচ্চার কপাল চুমু খেল আর মনে মনে বলল, তোকে কখনো এটা অনুভব করতে দেব না যে তোর মা বাবা হার মেনেছিল। গ্রামবাসীরা মিষ্টি নিয়ে এলো। সেই লোকেরা যারা একসময় তির্যক মন্তব্য করত, আজ দোয়া দিচ্ছিল। মন্দিরের ঘণ্টা বাজল, আর পুরোহিত হেসে বললেন, ভগবান দেরি করেন, অন্ধকার করেন না। রাজীব সেদিন পঞ্চায়েতে আরেকটা ঘোষণা করলেন, গ্রামে এক লাইব্রেরি খুলবে, যাতে আর কোনো রাজীব তার স্বপ্ন অসম্পূর্ণ না রাখে, আর কোনো কল্পনা সমাজের ভয়ে তার সম্পর্ক না ভাঙে। সন্ধ্যায় যখন সে আঙিমায় চারপাইয়ে বসেছিল, কল্পনা বাচ্চাকে নিয়ে কাছে এলো। হাওয়ায় সেই সুখ ছিল যা একসময় বিয়ের শুরুর দিনগুলোতে ছিল। ফারাক শুধু এতটুকু যে এখন দুজনেই দুঃখ দেখেছে, পতন দেখেছে, আর তারপর উঠতে শিখেছে। রাজীব ধীরে বললেন, যদি সেদিন তুমি আমাকে না ছেড়ে দিতে, তাহলে হয়তো আমি নিজেকে প্রমাণ করার আগুন জ্বালাতে পারতাম না। কল্পনা হেসে উত্তর দিল, আর যদি আমি নিজের ভুল না মানতাম, তাহলে হয়তো আজ এই ঘর আবার বসত না। দুজনের চোখে বোঝা পড়া ছিল, অভিযোগ নয়। রামপুরার গলিতে এখন এক নতুন গল্প চলত, কারো পড়ে যাওয়ার নয়, বরং পড়ে উঠে দাঁড়ানোর। আর যখনই কেউ মন্দিরের সিঁড়ি দিয়ে যেত, তাকে মনে পড়ত যে সেখান থেকেই এক সম্পর্ক ভেঙেছিল, আর সেখান থেকেই আবার জুড়েছিল। জীবন দুজনকে শিখিয়েছিল যে পদ বড় হতে পারে, কিন্তু হৃদয় তার চেয়ে বড় হওয়া উচিত। আর এই সত্যের সঙ্গে তাদের গল্প শেষ হয়নি, বরং প্রত্যেক নতুন দিনের সঙ্গে এগিয়ে চলেছে। তাহলে বন্ধুরা, এই ছিল আমাদের আজকের নতুন গল্প। আপনাদের এই গল্প কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি গল্পটি আপনাদের একটুও পছন্দ হয়ে থাকে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং এই ভিডিওটিকে একটি লাইক করে দিন। আবার দেখা হবে এক নতুন আর আকর্ষণীয় গল্পের সঙ্গে। ততক্ষণের জন্য ধন্যবাদ।